দ্বাদশ শ্রেণীর পদার্থবিদ্যা ক্লাসে তোমাদের স্বাগত। তোমরা জানো এখন কোভিড-19 প্যান্ডেমিক অতিমারির জন্যে সারা দেশে লকডাউন। কিন্তু এই লকডাউনে পড়াশোনা বন্ধ করলে হবে না, কারণ তোমাদের সামনে প্রবেশিকা পরীক্ষা, তোমাদের সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তাই আমাদের এই ছোট্ট উদ্যোগ, ঘরে বসে তোমরা কিভাবে পড়াশোনা করতে পারো তার ব্যবস্থা। তোমরা সকলেই জানো যে পদার্থবিদ্যা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যা বিজ্ঞানের একটা অন্যতম স্তম্ভ বলে তোমরা মনে করতে পারো। একাদশ শ্রেণীতে আশা করি তোমরা তোমাদের পাঠ সম্পূর্ণ করেছো, কিন্তু পরীক্ষা হয়নি, তাই মূল্যায়নও হয়নি। তোমরা একটু পিছিয়ে থেকে শুরু করছো। এই কারণে আমার প্রথম টিপস, যেটুকু সময় পাবে আত্মমূল্যায়ন করো, সেলফ অ্যাসেসমেন্ট। বাড়িতে বসে যে কোনো একটা বিগত বছরের প্রশ্নপত্র নাও, সময় ধরে পরীক্ষা দাও। পরীক্ষা দিয়ে নিজেই মূল্যায়ন করে দেখো যে কোন কোন বিষয়গুলোতে, কোন কোন টপিকগুলোতে তোমরা অপেক্ষাকৃত দুর্বল আছো। সেই টপিকগুলো আবার পড়ো। বিশেষ করে আমি বলবো, দ্বাদশ শ্রেণীর পাঠ সঠিকভাবে অনুধাবন করতে হলে তোমাদের অবশ্যই 4 থেকে 5টি চ্যাপ্টার ভালো করে পড়তে হবে। যদিও প্রবেশিকা পরীক্ষার জন্য সম্পূর্ণ ক্লাস 11-এর সিলেবাসটাই তোমাদের পড়তে হবে, তবু এই বিশেষ চ্যাপ্টারগুলো আমি আবার উল্লেখ করছি। প্রথমত স্মৃতিবিজ্ঞান বা কাইনেমেটিক্স, তার সঙ্গে রয়েছে ভেক্টর, তারপরে খুব গুরুত্বপূর্ণ আবর্ত গতিবিদ্যা, এবং তার সঙ্গে অবশ্যই মহাকর্ষ। তোমরা জানো কম্পন ও তরঙ্গ এটাও এক ধরনের মোশন, গতি। সুতরাং কম্পন ও তরঙ্গও তোমরা ভালো করে পড়ে নেবে। আর অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আমরা অনেক সময় অনবধানতাবশত বাদ দিয়ে ফেলি, একদম প্রথম চ্যাপ্টার, পদার্থবিদ্যার প্রথম চ্যাপ্টার তোমাদের ক্লাস 11-এ আমি বলবো তোমাদের আবার পড়ে ফেলো। তা হচ্ছে ভৌত রাশি ও তার পরিমাপের ব্যবস্থা। বিশ্বাস করো, ভালো ফিজিক্স বুঝতে হলে ভৌত রাশি আর তার পরিমাপের ব্যবস্থা খুব ভালো করে রপ্ত না করলে হবে না। এমনকি তোমরা যারা অনেকে নিউমেরিক্যালসে ভয় পাও, তাদের জন্যও বলছি, যদি খুব ভালো করে ভৌত রাশি তার পরিমাপের ব্যবস্থা, ইউনিটস, এসআই ইউনিটস গুলো তৈরি করতে পারো, মাত্রা বা ডাইমেনশন যদি জানতে পারো, তাহলে তোমরা কিন্তু একেবারে একটা জাম্প করতে পারবে নিউমেরিক্যালসের দিকে। এইখানে আমার বলে রাখা দরকার, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে অঙ্ক বা ম্যাথামেটিক্স তা যুক্তির প্রকাশের একটা মাধ্যম। সেই একই সঙ্গে বিজ্ঞানের ভাষা হচ্ছে আসলে অঙ্ক, বলতে পারো ফিজিক্সের ভাষা হচ্ছে অঙ্ক। তাই অঙ্ক রপ্ত করতে হবে। তোমরা একাদশ শ্রেণীতে যা অঙ্ক করেছো, তার বাইরেও আরও অনেক অঙ্ক শিখেছো, সেই অঙ্কগুলো রপ্ত করতে হবে। আমি মনে করে দিচ্ছি, বীজগণিত, কোঅর্ডিনেট জিওমেট্রি বা স্থানাঙ্ক জ্যামিতি, ত্রিকোণমিতি, এগুলো তোমরা অনেক দিন থেকেই পড়েছো। একাদশ শ্রেণীতে তোমরা কিন্তু পড়েছো ভেক্টর, তোমরা পড়েছো ক্যালকুলাস। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পদার্থবিজ্ঞানের এই দ্বিতীয় স্তরে, অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ক্লাস করার জন্য। প্রথম থেকেই তোমরা দেখতে পাবে পদার্থবিজ্ঞানে এই অঙ্কের প্রয়োগ অত্যন্ত দ্রুত গতিতে বাড়বে এবং ক্রমশ জটিল হবে। তাই আগের চ্যাপ্টারগুলোর মতো করে আবার বলছি, অঙ্কের এই দুটো চ্যাপ্টার অন্তত, ভেক্টর এবং ক্যালকুলাস, আরেকটু ঝালিয়ে নাও। তোমাদের পক্ষে যা আমরা পড়ব দ্বাদশ শ্রেণীতে খুব সহজ হবে। প্রথমেই দ্বাদশ শ্রেণীর সিলেবাসটা তোমাদের জানিয়ে দেওয়া খুব ভালো। এই সিলেবাসে
মোট 10টা টপিক রয়েছে। সময় কম, খুব ভালো করে টপিকগুলো বুঝে তারপরে যদি তোমরা শুরু করতে পারো তাহলে সুবিধা পাবে। প্রথমেই দেখো টপিকগুলোর নাম, তার পাশে মার্কস ডিস্ট্রিবিউশন দেওয়া রয়েছে। রয়েছে ইলেকট্রোস্ট্যাটিক্স, কারেন্ট ইলেকট্রিসিটি, ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, অপটিক্স, ডুয়াল নেচার অফ ম্যাটার, অ্যাটমস অ্যান্ড নিউক্লিয়াই, ইলেকট্রনিক ডিভাইসেস এবং সবশেষে কমিউনিকেশন সিস্টেম। লক্ষ্য করে দেখবে গুরুত্বপূর্ণ টপিকগুলোতে মার্কস বেশি। এই সঙ্গে তোমাদের মার্কিং প্যাটার্ন, অর্থাৎ কিভাবে কোশ্চেন সেট করা হয়, কোন টপিক থেকে কত নম্বরের কি মাপের প্রশ্ন আসবে তাও জানা দরকার। এমসিকিউ শুরু হওয়ার পর থেকে বেশিরভাগ চ্যাপ্টারেই বেশ কিছু প্রশ্ন এমসিকিউতে দেওয়া হয় এবং কিছু শর্ট অ্যান্সার টাইপ 1 নম্বরের প্রশ্ন সঙ্গে থাকে, যা ভাষায় লিখতে হয়, অর্থাৎ কথায় লিখতে হয়। এছাড়া থাকে 2 নম্বরের প্রশ্ন, আর থাকে 3 নম্বরের প্রশ্ন, এবং ফিজিক্সে সবচেয়ে বেশি 5 নম্বরের প্রশ্ন থাকে 3টি। মনে রাখবে এই টপিকগুলোর মধ্যে শুধুমাত্র ইলেকট্রোস্ট্যাটিক্স, কারেন্ট ইলেকট্রিসিটি এবং ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, অপটিক্স, এই 4টে টপিক থেকেই কেবলমাত্র লং অ্যান্সার টাইপ বা বড় মাপের প্রশ্ন হয়। বাদবাকি সমস্ত চ্যাপ্টারগুলো, সমস্ত টপিকগুলো থেকেই সর্বাধিক 3 নম্বরের প্রশ্ন হতে পারে। কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা অনেকেই হয়তো ভাবছো নিউমেরিক্যালস, অঙ্ক। সত্যি কথা বলতে কি 1 নম্বরেরও অঙ্ক হয়। অর্থাৎ পদার্থবিজ্ঞান পড়তে গিয়ে অঙ্ক, পদার্থবিজ্ঞানের অঙ্ক বা ফিজিক্সের অঙ্ক, এটা অ্যাভয়েড করার কোনো উপায় নেই। ধীরে ধীরে এই অঙ্ক বা অ্যাপ্লিকেশন অফ ফিজিক্স তার পরিমাণ বেড়েছে। এখন কিন্তু আমরা মোটামুটি 40% নিউমেরিক্যালস, 60% থিওরির দিকে আছি। আগে এটা আরও কম ছিল। ভবিষ্যতে তোমরা যখন উঁচু ক্লাসে পড়বে তখন দেখবে পদার্থবিজ্ঞানের প্রায় সবটাই প্রয়োগ, যেমন ইঞ্জিনিয়ারিং, সবটাই প্রয়োগ, সুতরাং সবটাই অঙ্ক। অঙ্কে ভয় পেও না, অঙ্কে ভয় পাওয়ার প্রয়োজন নেই। পদার্থবিজ্ঞানের অঙ্ক ভালো করতে হলে তোমাদের দরকার খুব ভালো ধারণা, খুব ক্লিয়ার কনসেপ্ট। আমি আজকে তোমাদের সেই কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করব। তোমাদের পুরনো পড়ার সঙ্গে নতুন পড়ার রিলেশন কি সেটা বোঝানোর চেষ্টা করব। আমরা শুরু করছি ইলেকট্রোস্ট্যাটিক্স বা স্থির তড়িৎ। তোমরা জানো যে স্থির তড়িৎ 2 প্রকার, ধনাত্মক আর ঋণাত্মক। আসলে আধান 2 প্রকার, ধনাত্মক আধান আর ঋণাত্মক আধান। ধনাত্মক আধানকে আমরা প্লাস সিম্বল দিয়ে ডিনোট করি আর ঋণাত্মক আধানকে মাইনাস। এবার এই আধানের ধর্মগুলো মনে করে দিই তোমাদের। প্রথমত, ধনাত্মক এবং ঋণাত্মক আধান তারা পরস্পরকে আকর্ষণ করে। ঠিক একই রকম 2টি ধনাত্মক আধান, 2টি ঋণাত্মক আধান পরস্পরকে বিকর্ষণ করে। সমান পরিমাণের ধনাত্মক আধান যদি ঋণাত্মক আধানের সাথে মিশিয়ে দেওয়া হয়, অর্থাৎ কোনো আধারে যদি আমরা দুটো আধানকে একসাথে রাখি, তাহলে সেটা নিস্তড়িত হবে। উল্টো করে বললে, কোনো নিস্তড়িত পদার্থের কাছে যদি আমরা একটা আধান আনি, তা যদি ধনাত্মক আধান হয়, তাহলে নিস্তড়িত পদার্থে ঋণাত্মক আধান আবিষ্ট হবে। তোমরা মনে করে দেখো, তোমরা পড়েছো আবেশ আকর্ষণের আগে, অর্থাৎ আগে আবেশ পরে আকর্ষণ। ধনাত্মক আধান নিস্তড়িত পদার্থে ঋণাত্মক আধান আবিষ্ট করে, তারপরে তাদের মধ্যে আকর্ষণ হয়। মনে করে দেখো, ছোটবেলা পরীক্ষা করেছো কাগজের টুকরো, তা চিরুনি তার সাহায্যে আটকে ফেলার, সেখানে ইলেকট্রোস্ট্যাটিক্স। এই আধানের বাকি গুরুত্বপূর্ণ ধর্মগুলো আমরা এখন জানব।
যেমন আধানের নিত্যতা, আধান তার তৈরিও নেই, সৃষ্টিও নেই, ক্ষয়ও নেই। ঠিক যেমন ভরের নিত্যতা বা শক্তির নিত্যতা তোমরা মনে করতে পারো। একই রকম আধানের সমবন্টন নীতি, অর্থাৎ কোনো পাত্রে, কোনো আধারে, কোনো পরিবাহীতে বা অন্তরকে যদি আমরা আধান রাখি তাহলে সেটা তার সমস্ত তলে সমানভাবে বণ্টিত হবে। এই প্রসঙ্গে তোমাদের বলি, আমরা তড়িৎ সংক্রান্ত সমস্ত পড়াশোনাতে দুরকম মাধ্যম ব্যবহার করি, অর্থাৎ দুরকম মাধ্যমের কথা আমরা জানি। এক অন্তরক, যেখানে আধান চলতে পারে না, স্থির থাকে, আর এক পরিবাহী, যেখানে আধান সচল হয়, আমরা প্রবাহ তড়িৎ পাই। আমাদের এই তড়িৎ, স্থির তড়িতের ক্ষেত্রে তড়িৎ বিজ্ঞানে সম্পূর্ণ আলোচনাই অন্তরক নিয়ে, অর্থাৎ যেখানে আধান হয় স্থির বা অত্যন্ত কম গতিতে, স্লথ গতিতে কোনো এক স্থানে কোনো এক থেকে আরেক স্থানে যায়। এই আধানের শেষ গুরুত্বপূর্ণ ধর্ম জেনে রাখো, আধান দুই প্রকার আধান, ধনাত্মক এবং ঋণাত্মক। তাদের নামকরণ সার্থক, অর্থাৎ দুই প্রকার আধান যদি আমরা একসাথে নিই, অর্থাৎ তাদের যদি মাল্টিপ্লিকেশন হয়, তাহলে আমরা পাবো ঋণাত্মক বল। বল আমরা প্রথম সূত্র পড়ব কুলম্বের সূত্র। তোমরা জানো যে কোনো বিষয়ের সূত্র হয় কুলম্বের সূত্র, স্থির তড়িতের সূচনা। কুলম্বের সূত্রে বলা হচ্ছে, দুটি আধান যদি একটি Q1 এবং অপরটি Q2 হয় এবং তারা যদি পরস্পরের থেকে r দূরত্বে থাকে, তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল বল F তা হবে দুটি আধানের গুণফলের সঙ্গে সমানুপাতি এবং তাদের দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতি। অর্থাৎ আমরা লিখতে পারবো এই রকম। এই সূত্রকে বর্গ ব্যস্তানুপাতি সূত্র বলা হয়, ইনভার্স স্কয়ার ল। মনে করে দেখো, তোমরা নিউটনের সূত্র পড়েছো, যা মহাকর্ষে প্রথম সূত্র হিসেবে বিস্তৃত। সেই সূত্রেও কিন্তু একই রকম বল, দুটি ভর এবং ভরের মধ্যে দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতি ছিল। কুলম্বের সূত্র হুবহু তাই। এই সব প্রসঙ্গেই মনে করতে পারো, গ্র্যাভিটেশনে যেমন ছিল একটি সংরক্ষী বল, কুলম্বের সূত্রে যে বল অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, তাও কিন্তু সংরক্ষী। অর্থাৎ এই বল সংরক্ষী বল, এর কোনো ক্ষয় নেই। এই বল সেন্ট্রাল বল, সেন্ট্রাল ফোর্স। সুতরাং এই বলকে খুব ভালো করে বুঝতে হলে আমরা এরপরে কুলম্বের সূত্রের সঙ্গে সঙ্গে আরও কতগুলো নতুন রাশির কথা বলবো, যা আমাদের পরের ধাপে নিয়ে যাবে। তোমাদের একটা ছোট্ট এক্সপেরিমেন্ট দেখায়, স্থির তড়িৎ কি। দেখো, আমি একটা ফ্লানেলের কাপড়ের সঙ্গে একটা ইবোনাইটের মতো, আসলে প্লাস্টিক, তোমরা জানো পেন বাড়িতেই করতে পারো, পেন আর কতগুলো সোলার বল, থার্মোকলের বল, সেখানে যদি আমরা স্থির তড়িতের আধান তৈরি করি, যা কিনা ঘর্ষণের ফলে তৈরি, পড়েছো এটা, দেখো তাহলে এই বলগুলো আকর্ষিত হচ্ছে। কি করে আকর্ষিত হচ্ছে? একটু আগে যা বললাম, অর্থাৎ এই পেন আধানগ্রস্ত হয়েছে, সেই আধান এখানে আবেশ ঘটাচ্ছে এবং আবেশের ফলে এখানে বিপরীতধর্মী আধান তৈরি হয়েছে বলগুলিতে, এবং বলগুলি বিপরীতধর্মী আধানের আকর্ষণ বলে পেনের গায়ে আটকে যাচ্ছে। অর্থাৎ আগে থেকে কোনো আধান না থাকা সত্ত্বেও আবেশের ফলে এই পেনে যে আধান, সেই আধান অন্য বলগুলিতে বিপরীত আধান তৈরি করছে এবং
বলগুলিকে আকর্ষণ করছে। তাই বলা হয় আগে আবেশ পরে আকর্ষণ। আমরা আরম্ভ করেছিলাম কুলম্বের সূত্র। কুলম্বের সূত্রের সমানুপাতের কথা বললাম। তোমরা জানো অঙ্কের নিয়মে একটা সমানুপাতিক ধ্রুবকের প্রয়োজন হয়। এখানে কে হচ্ছে সেই সমানুপাতিক ধ্রুবক। এর অবশ্যই একটা ভৌত তাৎপর্য রয়েছে, যাকে বলে ফিজিক্যাল সিগনিফিক্যান্স। এই কে কে আমরা বলি পরাবৈদ্যুতিক ধ্রুবক বা তড়িৎ ভেদ্যতা। প্রকৃতপক্ষে তড়িৎ ভেদ্যতা তাকে চিহ্নিত করা হয় এপসিলন দিয়ে। কে হচ্ছে 1/4 এপসিলন। একটুখানি বুঝে নেওয়া যাক, এই এপসিলনকে আমরা বলছি তড়িৎ ভেদ্যতা। আসলে তড়িৎ চুম্বকীয় আবেশ তা কিন্তু মাধ্যমের উপরে ভীষণভাবে নির্ভরশীল। অর্থাৎ দুটি আধান তারা শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে যেভাবে আকর্ষণ করবে, একই মানের বল মাধ্যম পরিবর্তন হলে পাওয়া যাবে না, সেখানে বল বদলে যাবে। অর্থাৎ এই কুলম্বের সূত্রের বল, দুটি আধানের মধ্যে যে বল তা মাধ্যমের উপর নির্ভরশীল। কে হচ্ছে সেই নির্ভরশীলতা। একেই আমরা বলি মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতাকে বলা হয় E0। এই E0 তার মান মোটামুটি 8.85 ইন্টু 10⁻⁻12 কুলম্ব নিউটন মিটার। এখন এই 4πε0 বা 4πε তাকে আমরা যদি বলের মানে নিয়ে যাই, তাহলে সেটা হয় 9 ইন্টু 10⁹ নিউটন মিটার স্কোয়ার ইনভার্স কুলম্ব স্কোয়ার ইনভার্স। অর্থাৎ শূন্য মাধ্যমে এসআই এককে এই বল দুটি আধানের মধ্যে কার্যকরী হবে যদি দুটি আধানের প্রত্যেকটির মান 1 একক করে হয় এবং তাদের মধ্যে দূরত্ব যদি 1 একক হয়। আমরা জানি দূরত্বের একক এসআই এককে মিটার এবং আধানের একক কুলম্ব। এই প্রসঙ্গে তোমাদের মনে করে দিতে হবে আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা, যেটা আমাদের পরে কাজে লাগবে যখন আমরা ধারক বা ধারকত্ব পড়ব। আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা আসলে আপেক্ষিক ধারকত্ব, সেটি হচ্ছে আসলে ER = E/E0। অর্থাৎ এটাকে বলতে পারো যে শূন্য মাধ্যমে বল এবং ওই মাধ্যমে বলের অনুপাত, তাই একে বলা হয় আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা বা আপেক্ষিক ধারকত্ব। এখন এই ε0 4πε বা 4πε0 শূন্য মাধ্যমের ক্ষেত্রে এটা আমাদের সমস্ত রকম স্থির তাড়িতিক এক্সপ্রেশনে কাজে লাগবে, কারণ আমরা পড়ব এসআই এককে। যদি এটা সিজিএস একক হতো তাহলে এর প্রয়োজন হতো না। সিজিএস এককে কে এর মান 1। সুতরাং আমাদের এইটুকু অভ্যেস রাখতে হবে। আমরা যখনই দুটো বলের কথা বলবো, এরপরে আসবো আমরা তড়িৎ ক্ষেত্র, তখনও প্রত্যেকটি ক্ষেত্রে আমরা 1/4πε বা ε0 এইটা একটা প্রাথমিক টার্ম হিসেবে ব্যবহার করব। মনে রাখবে গণনার সময়, অর্থাৎ যখন নিউমেরিক্যালস করতে হবে, তখন এই টার্মটি ভুললে চলবে না। আমরা আগেই বলেছিলাম যে কয়েকটি নতুন রাশি আমাদের জানতে হবে। প্রথম রাশিটি আমরা জানব তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র মানে তড়িতের ক্ষেত্র, ফিল্ড বলা যায়। ফিল্ড যেমন ফুটবল গ্রাউন্ড, অর্থাৎ যে মাঠে আমরা ফুটবল খেলি সেটাকে আমরা বলি ফুটবল গ্রাউন্ড। তাহলে যেখানে স্থির তড়িৎ খেলবে তাকে আমরা বলবো ফিল্ড অফ ইলেকট্রোস্ট্যাটিক চার্জ, অর্থাৎ আধানের ক্ষেত্র, আধানের কাজ করার ক্ষেত্র। বলা যায় যে আধানের কাজ করার ক্ষেত্র সেটা অসীম পর্যন্ত বিস্তৃত। তোমরা জানো
এই মহাবিশ্বে 4 প্রকার বল কার্যকরী। তার মধ্যে একটা অন্যতম বল হচ্ছে স্থির তড়িৎ এবং চুম্বকের বল, অর্থাৎ তড়িৎ চুম্বকীয় বল। তার একটা অংশ স্থির তাড়িতিক বল। এই স্থির তাড়িতিক বলের ক্ষেত্র অসীম পর্যন্ত বিস্তৃত এবং কুলম্বের সূত্র থেকে তোমরা দেখছো যে যত দূরে যাওয়া যাবে একটা আধান থেকে তত বলের পরিমাণ ইনভার্স স্কোয়ার ল অর্থাৎ দূরত্বের বর্গের সঙ্গে কমতে থাকবে। তার মানে কি, কোনো একটা জায়গায় যদি কোনো একটা আধান থাকে তার জন্যে আর দূরত্বে বা 1 একক দূরত্বে যতটা বল হবে 2 একক দূরত্বে তার 1/4 বল হবে। কিন্তু হাফ, 1/4 এইভাবে যত দূর পর্যন্ত আমরা ভাবতে পারি তার মান খুবই কমবে, কিন্তু কখনোই এটা 0 হবে না। তাই আমরা বলি তড়িতের ক্ষেত্র, কোনো একটা আধানের জন্য তড়িতের ক্ষেত্র অসীম পর্যন্ত বিস্তৃত। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য রয়েছে। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে আমরা ই দিয়ে চিহ্নিত করব। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সংজ্ঞা হলো একক আধানে কোনো একটা বিন্দুতে বল, অর্থাৎ কোনো বিন্দুতে যদি একক আধানে আমাদের বল মাপতে হয় তাকেই আমরা বলবো তড়িৎ ক্ষেত্র, অর্থাৎ F/Q। কিউ আধানের জন্য কোনো একটা বিন্দু, ধরা যাক P, সেখানে বল তা হবে E/Q। যেহেতু ফোর্স, বল, এটা একটা ভেক্টর, তাই তড়িৎ ক্ষেত্র একটা ভেক্টর। একে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড ভেক্টরই বলবো। এই ইলেকট্রিক ফিল্ড আমাদের পরবর্তী আলোচনার বিষয়। তড়িৎ ক্ষেত্র বা ফিল্ড সেটা একটি ভেক্টর, তোমরা আগেই জানলে, অর্থাৎ একক আধানে কোনো একটা বিন্দুতে বল। তাই কোনো একটা ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্র বল পাওয়া যাবে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পাওয়া যাবে, অন্য বিন্দুতে তা কিন্তু হবে না। অর্থাৎ প্রত্যেকটা বিন্দুতে কোনো একটা আধানের জন্য তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আলাদা। এইভাবে যদি একটি ক্ষেত্রে একাধিক আধান থাকে তাদের উপরে সেই ক্ষেত্র প্রাবল্য ভিন্ন ভিন্ন হবে। কিন্তু এরা যেহেতু ভেক্টর, তড়িৎ ক্ষেত্র যেহেতু ভেক্টর, তাই এই বলগুলি ভেক্টরের নিয়মে যুক্ত হবে। একেই আমরা বলি তড়িৎ ক্ষেত্রের উপরিপাতন নিয়ম, অর্থাৎ সুপারইম্পোজিশন রুল। মানে কি, ধরা যাক এই কিউ আধানের জন্য এই বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হলো, এই বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হলো, যদি এই দুটোর মধ্যে কোনো আধান থাকে তাহলে দুটো প্রাবল্যের মধ্যে বেশি প্রাবল্য থেকে কম প্রাবল্যের দিকে আধানটি সচল হবে। উল্টো করে বললে এই আধানের চলনকে আমরা আরেকটি রাশি দ্বারা প্রকাশ করব, তাকে বলবো তড়িৎ বলরেখা। অর্থাৎ একটি আধান, সেটি একটি কিউ আধানের ক্ষেত্রে কোন পথে চলবে। যদি কিউ আধান সেটি ধনাত্মক হয় তাহলে একটি একক ধনাত্মক আধান এর দ্বারা বিকর্ষিত হবে। সুতরাং এটা একটা বিকর্ষণের দিকে অর্থাৎ পথে চলতে থাকবে। যে পথে এই আধান চলবে সেই পথটি হলো কিউ তড়িৎ আধানের জন্য বলরেখা। এরকম ভাবে ভাবতে পারো যে একটা আধানের সমস্ত দিক থেকেই অনেকগুলি বলরেখা আমরা পাবো। বলরেখা একটি কাল্পনিক রেখা, অর্থাৎ এই আধান থেকে যে কোনো দিকে একটি একক ধনাত্মক আধান, যাকে আমরা বলতে পারি টেস্ট চার্জ, ইউনিট চার্জ, একক ধনাত্মক আধান, টেস্ট ইউনিট চার্জ, তা যে কোনো দিকে বিকর্ষিত হতে পারে, যে কোনো পথে যেতে পারে। বলরেখা আধানের পথ। তড়িৎ ক্ষেত্রের আরেকটা গুরুত্বপূর্ণ ধর্ম হলো যে তড়িৎ ক্ষেত্রের একটা তলে অভিমুখ রয়েছে। নির্দিষ্ট তলে তড়িৎ ক্ষেত্র কিভাবে কাজ করে আমরা বুঝব।
ধরা যাক এরকম একটা বক্রতল, তাতে এই বক্রতলের কোনো একটা জায়গাতে কোনো আধান আছে। এই আধানের জন্য এই তলে যে তড়িৎ ক্ষেত্র ভেক্টর হবে তা হবে এর যে কোনো একটা বিন্দুতে তির্যক, অর্থাৎ এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এই তলের কোনো একটা বিন্দুতে তির্যক, আবার এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তির্যক। এরকম ভাবে আমরা কোনো একটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তার অভিমুখ বদলে বদলে আসলে তলটাকে তৈরি করতে চাইছি, অর্থাৎ তল তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ বরাবর চলতে থাকবে। তাই কোনো একটা আধানের জন্য তড়িৎ ক্ষেত্র তার অভিমুখ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরকম যদি আমরা একটা দ্বিমেরুর কথা ভাবি, ডাইপোল, তোমরা জানো দ্বিমেরু বলতে রসায়নে পড়েছো ডাইপোল অর্থাৎ যেখানে দুটি মেরু, একটি ধনাত্মক এবং একটি ঋণাত্মক, তারা খুব কাছাকাছি অবস্থান করে, কিন্তু তাদের মধ্যে একটা মোটামুটি স্থায়ী দূরত্ব রক্ষা করা হয়। ধরা যাক এই ডাইপোলটির মধ্যে দূরত্ব হচ্ছে 2L। তাহলে এই ডাইপোল বা দ্বিমেরু তার জন্যে যে তড়িৎ ক্ষেত্র তৈরি হবে তা আমরা গণনা করে ফেলব। এই ডাইপোলের ক্ষেত্রে ধরা যাক কোনো একটা বিশেষ দিকে, অর্থাৎ ডাইপোলের অভিমুখ বা একই রেখায় সমরেখভাবে কোনো একটা বিন্দুতে পিতে আমরা তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে চাইছি। এইখানে আমরা দেখব যে যদি এই টেস্ট চার্জ, মনে রাখবে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করার সময় টেস্ট চার্জ সবসময় একক ধনাত্মক আধানই হয়। যদি আমরা একটা একক ধনাত্মক আধান রাখি তাহলে এর অভিমুখ কি হবে সেটা আমরা নির্ণয় করব। এটাকে আমরা ধনাত্মক আধান ধরছি, এটাকে ঋণাত্মক আধান ধরছি। মধ্যবিন্দু থেকে এই পি বিন্দুর দূরত্ব যদি আমরা ধরে নিই আর, তাহলে ধনাত্মক আধান থেকে এর দূরত্ব হবে আর মাইনাস এল, আর ঋণাত্মক আধান থেকে এর দূরত্ব হবে আর প্লাস এল। এবার দেখো কুলম্বের সূত্র অনুসারে যদি দুই প্রকার তড়িৎ ক্ষেত্র পির উপরে উপরিপাতিত হয় তাহলে আমরা পাবো এই আধান, ধরা যাক এটা কিউ প্লাস, এটা কিউ মাইনাস, তাহলে ই কিউ প্লাস সেটা হবে এই, এবং ই কিউ মাইনাস সেটা হবে দুটি একই আধান, মনে করে দিচ্ছি। অবশ্যই 1/4πε সেটা আমি কমন রাখলাম। এখানে দুটি যখন যুক্ত হবে তখন আমরা আসলে কার্যকরী তড়িৎ ক্ষেত্র পাবো পি বিন্দুতে, ইপি সেটা আমরা পাবো। তাহলে 1/4πε এখানে লিখলাম, কিউ এখান থেকে খুব সহজেই তোমরা এর মান বার করতে পারবে। দেখো লক্ষ্য করে আর মাইনাস এল আর প্লাস এল দুটো স্কোয়ার রয়েছে, দুটো স্কোয়ার হলে পরে এই দুটোর যে যোগফল ভেক্টরীয় যোগ সেটা কি হবে সহজেই বুঝতে পারবে। কিন্তু খেয়াল করে দেখো একটি ধনাত্মক আধান একটি ঋণাত্মক আধান, দ্বিমেরুতে তাই হয়। সুতরাং এখানে যদি ঋণাত্মক আধানের জন্য আমরা তড়িৎ ক্ষেত্র দেখি তাহলে তার দিক হবে নেগেটিভ, অর্থাৎ সেখানে আমাদের নেগেটিভ সাইন দিয়ে, চিহ্ন দিয়ে দিক বোঝাতে হবে। ঠিক একই রকম এখানেও আমরা দেব নেগেটিভ। এখান থেকে খুব সহজেই আমরা পাই ইপি ইজ ইকুয়াল টু এই দুটো স্কোয়ার করে অর্থাৎ
এখান থেকে আমরা সহজেই বলতে পারবো যে তড়িৎ দ্বিমেরুতে দ্বিমেরুর সঙ্গে সমরেখ অবস্থার আর দূরত্বে কোনো বিন্দুতে কি পরিমাণ তড়িৎ ক্ষেত্র উৎপন্ন হবে। আমরা এখান থেকে নতুন একটা রাশির কথা বলবো, সেই রাশিটি হলো দ্বিমেরু ভ্রামক। তোমরা মনে করে দেখো, আগে ভ্রামক পড়েছো, টর্ক পড়েছো, এখানেও ঠিক তাই। আবার আমরা একটা নতুন ভ্রামক পড়ব, এটা স্থির তাড়িতিক ভ্রামক, ইলেকট্রোস্ট্যাটিক মোমেন্ট। এটাকে আমরা বলছি তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তড়িৎ দ্বিমেরু ভ্রামককে আমরা প্রকাশ করব দুটি আধানের মধ্যে দূরত্ব, অর্থাৎ দুটি মেরুতে যে আধান তাদের মধ্যে দূরত্ব। পি হচ্ছে তড়িৎ ভ্রামক, দুটি আধানের মধ্যে দূরত্ব 2L এবং আধানের মান, অর্থাৎ P ইজ ইকুয়াল টু 2L বা 2QL, 2LQ বা 2QL। এটা হচ্ছে তড়িৎ ভ্রামক। আমরা খুব সহজেই কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র তড়িৎ ভ্রামকের মতো ভ্রামকের সাহায্যে ব্যবহার করতে পারব। তাহলে যদি আমরা ভ্রামকের সাহায্যে এই ক্ষেত্র প্রাবল্যকে প্রকাশ করতে চাই, তাহলে আমরা লিখব এখানে 1/4πε 2RL/Qর বদলে 2RL এর বদলে আমরা লিখছি PQ/R² + L² হোল স্কয়ার। এখানে R, এখানে যদি এই R এর দূরত্ব L এর তুলনায় অনেক বেশি হয়, তোমরা জানো ডাইপোল দ্বিমেরু অত্যন্ত ছোট হয়, মাইক্রোস্কোপিক। সেই তুলনায় যদি আমরা আরটাকে বেশি মনে করি, অর্থাৎ আর লার্জার দ্যান এল অর 2L, তাহলে আমরা এখানে লিখতে পারবো ওপরে আর নিচে আমরা এলটাকে ইগনোর করলাম, ওপরে নিচে আরটাকে ব্যালেন্স করলাম। দ্বিমেরু সংক্রান্ত পরের যে ডেরিভেশনটা আমরা করব, সেটি হচ্ছে দ্বিমেরুর সঙ্গে লম্বভাবে অবস্থিত একটা তলে একটা বিন্দু। দেখো দ্বিমেরু এখানে এ বি, একটা প্লাস কিউ চার্জ, একদিকে মাইনাস কিউ চার্জ। আমরা এখানে একটা বিন্দু নিলাম ওপরে, যা কিনা কিউ। সেই বিন্দুতে আমরা দেখছি যে দুটি বলরেখা, অর্থাৎ কিউ প্লাস থেকে একটি বলরেখা এবং কিউ মাইনাস থেকে একটি বলরেখা ঠিক ভেক্টরের নিয়ম বরাবর একটি লব্ধি ভেক্টর তৈরি করেছে, যা ইর দিক নির্দেশ করছে। অপেক্ষা করো, ভালো করে দেখো পরের অংশটাতে আমরা কিভাবে ক্যালকুলেশন করছি। দুটি ক্ষেত্র, তাদের যোগফল হিসেবে সম্মিলিত রূপ পেলাম আমরা E phi 1/4πε0 Q dot 2L x² + L² হোল টু দি পাওয়ার 3/2। 3/2 মানে বুঝতেই পারছো, এটা x² + হোল স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ, অর্থাৎ রুট, তার সঙ্গে একটা ফুল। মনে রাখবে cos থিটার বদলে আমরা এখানে ব্যবহার করেছি L/x² + L²। অর্থাৎ আবার সেই একই রকম, যদি L এক্ষেত্রে L এর তুলনায় যদি y বা x যে দূরত্বটা উলম্বভাবে আমরা মাপছি তা যদি অত্যন্ত বেশি হয়, তাহলে এখানে বলতে পারছি আমরা E phi is equal to P/4πε0 স্কয়ার। এই দুটোই আমরা দ্বিমেরু ভ্রামকের আকারে প্রকাশ করলাম, অর্থাৎ ক্ষেত্র প্রাবল্য প্রকাশ করলাম দ্বিমেরু ভ্রামকের আকারে। এখন একটা দ্বিমেরু ভ্রামক, তার আসলে তাৎপর্যটা কি?
দ্বিমেরু ভ্রামকের তাৎপর্য হচ্ছে কোনো একটা বহিস্থ তড়িৎ ক্ষেত্রে, অর্থাৎ এই যে এখন দেখতে পাচ্ছি আমরা একটা দ্বিমেরু, সেটা একটা বহিস্থ তড়িৎ ক্ষেত্রে রয়েছে। এই বহিস্থ তড়িৎ ক্ষেত্রে যদি দ্বিমেরুতে কি রাখা হয় তাহলে সেটা একটা টর্ক অনুভব করবে। টর্ক মানে তোমরা জানো দ্বন্দ্ব বল, কাপল অফ ফোর্স। এই দ্বন্দ্ব বল কি করে? ঘূর্ণনের জন্ম দেয়, যাকে আমরা বলি, যাকে আমরা মাপি আসলে টর্ক দিয়ে। টর্ক মানে এখানে ইলেকট্রিক ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে আমরা লিখতে পারি টি বা টাও ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই, এখানে 2L সাইন থিটা। বা আমরা আবার সেই ভ্রামকের আকারে লিখতে পারি, টর্ককে যদি ভ্রামকের সাহায্যে প্রকাশ করি তাহলে পি ই সাইন থিটা। যখন আমরা এটাকে ভেক্টর ফর্মে লিখব তখন অবশ্যই লিখতে পারবো টর্ক টাও বা টি ইজ ইকুয়াল টু পি ক্রস ই। পি এখানে ভ্রামক আর ই তড়িৎ ক্ষেত্র। এরপরে আমরা একটা ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে ডাইপোলটিতে কীরকম ঘূর্ণন হবে তার ইঙ্গিত দিচ্ছি। মনে রাখবে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ বলতে ধনাত্মক থেকে ঋণাত্মক অভিমুখ বোঝায়, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র ধনাত্মক থেকে ঋণাত্মক, বেশি থেকে কম, এটাই বোঝায়। এইবার আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তত্ত্বে আসব। ঠিক যেমন কুলম্বের সূত্র তড়িতের স্থির তড়িতের ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ, ঠিক আর একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে গস থিওরেম। এই গস থিওরেম আমরা পড়ব। গস থিওরেম পড়ার আগে তোমাদের রেখা সমাকলন অর্থাৎ লাইন ইন্টিগ্রাল সম্বন্ধে একটু বলবো। কোনো রেখা সমাকলন বলতে বোঝায় যে কোনো একটা রেখা বরাবর অর্থাৎ লাইন বরাবর যদি আমরা সমাকলন করি তাকে আমরা বলবো রেখা সমাকলন। এখানে দেখো কাজ, ওয়ার্ক ডান, আমরা কি জানি? ওয়ার্ক ডান হচ্ছে প্রযুক্ত বল এবং বলের প্রয়োগ বিন্দু সরণ, ডিসপ্লেসমেন্ট অর্থাৎ ওয়ার্ক ডান, সেখানে আমরা একটা রেখা যেখানে কিনা সরণ হবে তার কথা বলছি। তাহলে প্রযুক্ত বলকে আমরা এক্সপ্রেস করতে পারি রেখা সমাকলনের সাহায্যে। W ইজ ইকুয়াল টু রেখা সমাকলনে DW, অর্থাৎ এখানে E ডট DL, যেখানে L দৈর্ঘ্যের পরিমাপ করছে। দেখো, লক্ষ্য করো, এখানে W কে অর্থাৎ কাজকে আমরা পরিমাপ করছি E ডট DL। এই লাইন ইন্টিগ্রালের সিম্বল মনে রাখবে, এটা ইন্টিগ্রালের সিম্বলের সঙ্গে একটা সার্কেল, অর্থাৎ একটা সার্কেলকে যেন ইন্টারফিন করেছে ইন্টিগ্রালের সিম্বলটা। এইটি হচ্ছে রেখা সমাকলনের চিহ্ন E ডট DL। যদি কার্যের পরিমাণ শূন্য হয় তাহলে E ডট DL এর ইন্টিগ্রেশন 0 হবে, তোমরা দেখলে। তড়িৎ বিভব খুব গুরুত্বপূর্ণ একটা রাশি, আমাদের পরবর্তী আলোচনাতে সমস্তটা জুড়েই থাকবে প্রায় তড়িৎ বিভবের কথা। অনেক রকম বিভব তোমরা জেনেছো, নিচু ক্লাসে জেনেছো চল তড়িতের ক্ষেত্রে বিভব কাকে বলে। জেনে রাখো স্থির তড়িতের বিভবও ঠিক চল তড়িতের বিভবের মতোই, অর্থাৎ সেই একই সংজ্ঞা। এখানে বলা হয় কোনো একটা বিন্দুর বিভব অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুর বিভব, সেটা হচ্ছে অসীম দূরত্ব থেকে একটা সেই টেস্ট চার্জ, মনে করো একক ধনাত্মক আধান, সেই বিন্দুতে আনতে যে কাজ করতে হয়। ধনাত্মক তড়িৎ ক্ষেত্রে একক ধনাত্মক আধানকে আনতে কাজ করতে হবে। আবার ঠিক উল্টোটা, ঋণাত্মক ক্ষেত্রে একক ধনাত্মক আধান তাকে আনতে হলে কাজের প্রয়োজন নেই, সে নিজেই কাজ করবে। কেন? কারণ ঋণাত্মক ক্ষেত্রে ধনাত্মক আধান আকৃষ্ট হবে। তাই তড়িৎ বিভব, কোনো একটা বিন্দুর তড়িৎ বিভব বলতে আমরা বুঝবো সেই বিন্দুতে একক ধনাত্মক আনতে যে পরিমাণ কাজ করতে হয়। V ওয়ার্ক ডান বাই কিউ, অর্থাৎ একক ধনাত্মক আধান, সেই জন্য এখানে কিউ
যদি কিউ আধানের জন্য ওয়ার্ক ডান হয় ডাব্লিউ, তাহলে বিভব হবে কোন একটা বিন্দুতে ডাব্লিউ ভি ডাব্লিউ বাই কিউ। দুটি বিন্দুর বিভব পার্থক্য, তা হচ্ছে দুটি বিন্দুর বিভবের পার্থক্য, অর্থাৎ এ বি দুটো বিন্দু, তাদের মধ্যে যদি বিভবের পার্থক্য থাকে তাহলে তাদের আমরা ভিএ মাইনাস ভিবি অর্থাৎ বিভব পার্থক্য এইভাবে চিহ্নিত করব। এবার একটা নির্দিষ্ট বিন্দুর জন্য বা পয়েন্ট চার্জের জন্য নির্দিষ্ট বিন্দুতে একটি একক আধানের জন্য কিরকম পোটেনশিয়াল বা বিভব তৈরি হতে পারে তার এক্সপ্রেশন তোমরা দেখলে, যা আমরা কুলম্বস ল থেকে সহজেই পাবো। তা হচ্ছে dw q q0 4 পাই এপসিলন 0 অর্থাৎ ই, যা কিনা আমরা আগে পড়লাম তড়িৎ ক্ষেত্র, তার সঙ্গে তড়িৎ বিভবের সম্পর্ক হচ্ছে খুব পরিষ্কার, ই ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি ডিআর। তড়িৎ বিভব এটা খুব সহজেই ইলেকট্রিক ফিল্ড বা ই থেকে আমরা বলতে পারি, কারণ ডিভি ডিআর তড়িৎ বিভবের নতি মাত্রা বলতে পারো, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, সেটাই হচ্ছে আসলে ই বা তড়িৎ ক্ষেত্র। অর্থাৎ কোনো ক্ষেত্রের বিভবের যে নতি মাত্রা পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, তাই সেই ক্ষেত্রে তড়িৎ প্রাবল্যের জন্ম দেয়। সহজ করে বললে বলতে হবে ই ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি ডিআর। তাহলে আমরা বলতে পারবো এখান থেকে ডিভি ইজ ইকুয়াল টু ই ডট ডিআর বা ডিভি ইজ ইকুয়াল টু মাইনাস ই ডট ডিআর। যদি আমরা ইন্টিগ্রাল করি তাহলে ই ইন্টু আর, তা থেকে আমরা পাবো বিভব। অর্থাৎ কুলম্বের সূত্রের নিয়ম মেনে আমরা বলের থেকে যদি কাজ পেতে চাই, তাহলে আবার বলি, বল থেকে যদি কাজ পেতে চাই তাহলে বল গুণিত সরণ, এখানে আমরা ফোর্স এফ ইন্টু ডিআর বা এফ আর করলে পরে ভি পাবো 1/4 পাই এপসিলন 0 পি বাই আর। এখানে দেখো আবার যদি আমরা ডাইপোলে ফিরে যাই, তাহলে এই ডাইপোলে আমরা পাচ্ছি দূরত্ব যা পেয়েছিলাম আগে, এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। ঠিক একই রকম বিভব উলম্ব তলে একটা বিন্দুতে একই রকমভাবে পাবে, শুধু খেয়াল করে দেখো দুটো ক্ষেত্রে যা দেখছো তা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের সঙ্গে যেন আর গুণ করা রয়েছে, অর্থাৎ ডিনোমিনেটরে নিচে হরে আর এর মাত্রা একটি কম। এখান থেকে আমরা স্থির তড়িৎ শক্তি পাই, কারণ তোমরা জানো যে কার্যই হচ্ছে শক্তি। কার্য যদি শক্তি হয় তাহলে আমরা বলতে পারি যে বিভব একক তড়িৎ আধানের জন্য বিভব, একক তড়িৎ আধানের জন্য কার্য, সেখান থেকে আমরা বলতে পারবো মোট কার্য সেটা হচ্ছে কিউ ইন্টু ভি। অর্থাৎ কার্য এখানে কিউ ইন্টু ভি, বিভব এবং মোট যে তড়িতের জন্য কার্য হচ্ছে সেই তড়িতের পরিমাণের গুণফল। তোমরা খুব ভালো করে পড়বে এরিয়া ভেক্টর, অর্থাৎ এখানে ক্ষেত্রফল একটা ভেক্টর, এবং তারপরে পড়বে ঘনকোণ, যা আর একটা এসআই একক। এই ঘনকোণ জেনে রাখো, যেমন একটা কোণ তা 360 ডিগ্রি অর্থাৎ 4 পাই, ঠিক সেরকমই একটা ঘনকোণ ওমেগা, তাকে আমরা বলতে পারবো 4 পাই স্কোয়ার। এরপরে আসছি আমরা গস থিওরেমে। গস থিওরেমে বলছে কোনো একটি আধানের জন্য যদি কোনো একটি বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফ্লাক্স, অর্থাৎ কিনা ওই ক্ষেত্রফল অর্থাৎ যে ক্ষেত্রের মধ্যে দিয়ে তড়িৎ প্রাবল্য আমরা মাপছি
সেই ক্ষেত্রফল এবং তড়িৎ প্রাবল্যের গুণফলকে আমরা বলি ইলেকট্রিক ফ্লাক্স। তা যদি মাপ করতে চাই, মেজার করতে চাই, তাহলে আমরা দেখব গস থিওরেম থেকে আমরা বলবো সেই ইলেকট্রিক ফ্লাক্স সেটা হচ্ছে আসলে যে আধানের জন্য তড়িৎ ফ্লাক্স আমরা মাপতে চাইছি সেই আধানের একের 1/এপসিলন গুণ, অর্থাৎ একের এপসিলন গুণ আমরা লিখতে পারি টোটাল চার্জ কিউ বাই এপসিলন। তার খুব পরিষ্কার প্রমাণ এখানে তোমরা দেখতে পাচ্ছ। গস থিওরেমের সবচেয়ে বড় ব্যবহার দেখো, যে কুলম্বের সূত্র দিয়ে আমরা শুরু করেছিলাম, কুলম্বের সূত্র দিয়ে শুরু করেছিলাম, গস থিওরেমের সাহায্যে আমরা আবার সেটা প্রমাণ করতে পারি। আপাতত এই পর্যন্তই। এরপরে গস থিওরেমের নানা রকম ব্যবহার আমরা জানব। আর জেনে রাখো, এই স্থির তড়িতের সবচেয়ে বড় প্রয়োগ, ব্যবহারিক প্রয়োগ, প্রযুক্তিতে প্রয়োগ, তা হচ্ছে আসলে ক্যাপাসিটার বা ধারক। তোমাদের একটা ক্যাপাসিটার দেখাই, তোমরা এটা অনেকেই দেখেছো। ফ্যানে এই ক্যাপাসিটার থাকে, ইলেকট্রনিক সার্কিটে এর থেকে অনেক ছোট ক্যাপাসিটার থাকে, এটাকে আমরা বলি ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার। অন্যান্য ছোট জায়গাতে আমরা ব্যবহার করি পেপার ক্যাপাসিটার। নানা রকম ক্যাপাসিটার তোমরা পড়বে। ক্যাপাসিটার প্রথমত যদি আমরা আকৃতিগতভাবে ভাগ করি তাহলে সেটা হবে প্যারালাল প্লেট ক্যাপাসিটার, যেটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটার তোমরা দেখতে পাচ্ছ, এটা ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার। এছাড়াও নানা রকম ক্যাপাসিটার ব্যবহার করা হয়, বিশেষ করে ভ্যারিয়েবল ক্যাপাসিটার, যা আমাদের বাস্তব জীবনে কাজে লাগে। ইলেকট্রনিক্সের একটা অন্যতম অঙ্গ হচ্ছে ক্যাপাসিটার। এইটা প্রয়োগ করার জন্যে আমাদের স্থির তড়িৎ পড়ার প্রয়োজন। ধন্যবাদ।